দেখুন, পুরো ব্যাপারটা এমন জায়গায় পৌঁছে গেছে, আমি জানি না নির্বাচন পিছিয়ে দেওয়াতে কারোর কোনো ইন্টারেস্ট আছে কিনা। সেটাও কিন্তু পলিটিক্যালি বুঝতে হবে যে এই মুহূর্তে নির্বাচন অথবা রাষ্ট্রপতি শাসনের মধ্যে নির্বাচন, এই সমস্ত কিন্তু সবটাই যে খুব যে একটা সহজ গণতান্ত্রিক পথে চলছে তা কিন্তু নয়। রাজনীতির অঙ্ক কষা হচ্ছে। যে জায়গাটা আমার কাছে আশঙ্কা, যে কারু কারু এই ইন্টারেস্ট থাকতে পারে যে দেরিটা করানো যাক, তাহলে এখানে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন হবে, তাতে কারুর কোনো লাভের পাঠ আছে কিনা। বিশেষত প্রশ্নটা আরো বড় হয়ে উঠলো হঠাৎ করেই রাজ্যপালের পরিবর্তনের পরে। এই প্রশ্নটা যেন মানুষের মনে খুব বেশি করে উঠতে শুরু করেছে। তাহলে কি ভাবনা করাই আছে যে এখানে কোনো মতে দেরি করো, ভোটটাকে আরো পিছিয়ে দাও, এসব করে টোরে, তাহলে পরে রাষ্ট্রপতি শাসন জারি হোক, সেই অবস্থায় নির্বাচন হোক, এরকম একটা চিন্তা কোথাও আছে কিনা। আমাদের যে জায়গাটা সবচাইতে দুশ্চিন্তার বিষয় মনে হয়, যে যখন ইলেকশন কমিশন সাসপেক্ট হয়ে দাঁড়ায়, এই কিছু জায়গার উপর তো আমাদের ভরসা করতে হবে। কিছু সাংস্কৃতিক সাংবিধানিক কিছু কিছু পদ, তার উপরে যদি সামান্য মর্যাদা না থাকে তাদের, এমনিতেই বহুদিন থেকে একটু একটু করে, যে কথা শব্দটা ব্যবহার করলেন, ইরোশন আছে। আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখেছি এমন এমন লোকেরা সব চলে যাচ্ছেন এই পার্লামেন্টে গিয়ে বা বিধানসভায় আইন প্রণয়ন করতে, যাদের বিধানসভা সম্পর্কে কোনো ধারণা নেই বা পার্লামেন্ট সম্পর্কে কোনো ধারণা নেই, তারা গিয়ে বসছেন। প্রতিটা ইনস্টিটিউশন ঠিক, যেমন সুপ্রিম কোর্ট অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আপনি যদি বলেন, এটা একটা, আবার বলছি, মিথ। যে লোকেরা যখন গিয়ে বসেন, সুপ্রিম কোর্ট আলটিমেটলি তার ম্যানিফেস্টেশন হয়ে দাঁড়ায়। কারা ওখানে জজ, তার উপর নির্ভর করে সুপ্রিম কোর্ট কি বলবেন। 80-র দশকে একদল প্রোগ্রেসিভ জাজ, যারা মানুষের ডাউন টাউন পিপলের কথা বলতে শুরু করলেন, তারা লয়ের সমস্ত বাউন্ডারি ভেঙে দিয়ে মানুষের অধিকারের কথা বলতে শুরু করলেন, সবকিছু ছেড়ে দিয়ে। আবার একদল লোক সুপ্রিম কোর্টে এসে বসলেন, তখন তারা বললেন না না, এসব হবে না, একেবারে লিটারাল ইন্টারপ্রিটেশনে থাকো, হলে হবে, মানুষের ওসব নিয়ে আমাদের ভাবার দরকার নেই। ঠিক একইভাবে ইলেকশন কমিশনও তাই হয়ে যাচ্ছে। কোন লোকটা এসে বসছে, সেই লোকটার ভাবনা চিন্তা কি, তাই দিয়ে ইনস্টিটিউশন চালু হচ্ছে। ইনস্টিটিউশন মানেই তো তাই এ সেট অফ রুলস। এ সেট অফ রুলসটাও কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে এইটা স্টিক করছে না। যে লোকটা এটাকে প্রয়োগ করবেন, সেই লোকটার পার্সোনাল গ্রুমিং, তার চিন্তা ভাবনা গোটা বিষয়টাকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করে, যে কারণে বারবার এই সমস্যা। আপনাকে এক মিনিট আমি দর্শকদের সকলকে মনে করিয়ে দেওয়া, আপনি বলছেন যে কোন লোকটা এসে বসবে, চিফ ইলেকশন কমিশন কোন লোকটা এসে বসবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা তৈরি করেছিল। ঠিক করবেন দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই বিধানটাকে কিন্তু সুপ্রিম কোর্ট, সেই বিধানটাকে কিন্তু অর্ডিন্যান্স জারি করে 7 দিনের মধ্যে বদলে দিয়ে নতুন আইন প্রণয়ন করে এখান থেকে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো কে বসবে সেটা কিন্তু এখন যে ক্ষমতাসীন সরকার, তারাই ঠিক করেছে কে বসবে, তারপরে কোন ব্যক্তি বসবেন তারা ঠিক করবেন। আবার বলছি, এটা কিন্তু সব জায়গায় তাই। আপনি সুপ্রিম কোর্ট জাজ নিয়োগ, হাইকোর্টের জজ নিয়োগ, এই যে কলেজিয়াম সিস্টেম, আলটিমেটলি কি ঠিক করে হচ্ছে? ফলে হয়তো এককভাবে রুলিং পার্টি তার নিজের পছন্দের লোক বসাচ্ছে। আমরা জানি কোর্টে বিচার ব্যবস্থাতে বিচারক নিয়োগ হন, একই রকম প্রশ্ন নিয়ে উঠে আসে। রুলিং পার্টি বা অন্য কারুর মাধ্যম দিয়ে জজেরা নিযুক্ত হন, এই নিয়ে তো বারবার প্রশ্ন উঠে এসেছে। তো সুতরাং আমি আবার বলছি, ইনস্টিটিউশন বলতে এতকাল আমরা যা বুঝতাম, ইনস্টিটিউশন মিনস এ সেট অফ রুলস, কিন্তু এখন আর তা নেই। ইনস্টিটিউশন মিনস যে লোকগুলো সেখানে বসেন তারা কারা, কি তাদের রাজনৈতিক মতাদর্শ, কি তার দার্শনিক ভাবনা চিন্তা, তার উপরে নির্ভর করে সেই ইনস্টিটিউশন কিভাবে চলবে। ইলেকশন কমিশন আজকে যে সাসপেক্ট হয়ে উঠছে, তার একটা বড় কারণ এইটা ভাবনার ক্ষেত্রেতে, যদি যেটা উনি বলছেন হয়তো ভোটারের পক্ষে না ভেবে ভোটার এলিমিনেশন মাথায় ছিল কিনা, হতে পারে যে ভোটার এলিমিনেশনটাই
আসলে যেটা লক্ষ্য হবার কথা ছিল ইলেকশন কমিশনের একটাই, সেটা হচ্ছে একটা স্বচ্ছ ভোটার লিস্ট, যারা যারা এলিজিবল সমস্ত ভোটাররা থাকবেন এবং যারা মারা গেছেন তাদের নাম বাদ যাবে, যাতে ভুয়ো কোনো কিছু না থাকে, সেইটা লক্ষ্য। কিন্তু আগেই যদি আমি ধরে নিই কিছু লোককে আমার বাদ দিতে হবে, তাহলে তার আগে তো একটা কম্প্রিহেন্সিভ স্টাডি হতে হবে যে দেখো এত লোক কিন্তু রয়ে গেছে যারা আসলে এখানে নয় দুবার নাম তুলছে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ স্টাডি তো করা উচিত ছিল। ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কি হয়নি, এটাও তো সোসিওলজিস্টের স্টাডির বিষয় ছিল। সেই স্টাডিটা একটু আগে থেকে ইনিশিয়েট করে নিয়ে পরিস্থিতিটা বুঝে নেওয়া যেত। আজ হোক কাল হোক হবে। তবে এইটা একটা বিষয় হলো, এতদিন যে একেবারে সেই জমা জলের মতো ছিল, একটু নড়াচড়া পড়েছে, সমস্যা একটু হবে, আশা করছি ঠিক হয়ে আসবে এবং শেষ পর্যন্ত একটা কোথাও আমরা গিয়ে দাঁড়াবো। অন্তত পক্ষে এই যে বাজে কথা বলার জায়গাটা, এবারে একটা কম্প্রিহেন্সিভ স্টাডি, আসলে পরিস্থিতিটা কি সেইটা বুঝে নেওয়ার মতো জায়গাতে ডেফিনেটলি পৌঁছতেই হবে, যে একদম এটা নিয়ে সিরিয়াস স্টাডি করে পুরো ফ্যাক্ট বের করা, আসলে এখানে জনসংখ্যা কত, ভোটার কত, কিভাবে বেড়েছে, মানে কিভাবে এর মধ্যে একটু সমস্যা তৈরি হয়ে আছে।